আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তে দিন শেষের খবরাখবর। টানা পঞ্চম কার্যদিবসেও নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। গত 4 কার্যদিবসে সূচক কমেছিল 48 পয়েন্ট। আজ দিন শেষে প্রায় 26 পয়েন্টের মতো সূচক কমেছে, অবস্থান করছে ৫,১৯৪ পয়েন্টে। আজ লেনদেনও কমেছে প্রায় ৪৩ কোটি টাকার মতো। এর আগের কার্যদিবস অর্থাৎ গতকাল লেনদেন হয়েছিল ৩৮১ কোটি টাকা, আজ লেনদেন হয়েছে ৩৩৮ কোটি টাকার মতো। এছাড়া আজ এখন পর্যন্ত দিন শেষে টপ ট্রেডে কারা ছিল এবং টপ গেইনার এবং লুজারে কারা ছিল সেটা দেখে নিচ্ছি সংক্ষিপ্তভাবে। আমরা অপেক্ষা করছি টপ ট্রেডের জন্য। টপ ট্রেডে আজ দিন শেষে ছিল ওরিয়েন ইনফিউশন, 14 কোটি 74 লাখ টাকা লেনদেন হয়েছে। লিন্ডেবেরি দ্বিতীয় অবস্থানে 13 কোটি 97 লাখ টাকা লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে শাইনপুকুর সিরামিক্স, 9 কোটি 45 লাখ টাকা লেনদেন হয়েছে। আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড চতুর্থ অবস্থানে 8 কোটি 99 লাখ টাকা লেনদেন হয়েছে। ব্র্যাক ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, 8 কোটি 50 লাখ টাকা লেনদেন হচ্ছে। টপ রেটে থাকা 5টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি প্রতিষ্ঠান দর হারিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওরিয়েন ইনফিউশন। এই কোম্পানিটি শেয়ার কারসাজি নিয়ে কারসাজির সাথে জড়িতদের জরিমানা করেছে বিএসইসি এবং আমরা দেখতে পাচ্ছি আজ শতাংশের দিক থেকে 2.07% দর হারিয়েছে। এছাড়া টপ গেইনারে কারা আছে সেটা দেখে নিচ্ছি। টপ গেইনারে আমরা দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। টপ গেইনের প্রথম অবস্থান রয়েছে ন্যাশনাল টি কোম্পানি, দ্বিতীয় অবস্থান রয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, তৃতীয় অবস্থান হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স। ন্যাশনাল টি কোম্পানি 9.98% বৃদ্ধি পেয়েছে, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস 9.5% বৃদ্ধি পেয়েছে, ফার্স্ট ফাইন্যান্স 9% বৃদ্ধি পেয়েছে, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স 8.16% বৃদ্ধি পেয়েছে। আরামিড সিমেন্ট রয়েছে পঞ্চম অবস্থানে 7.33% বৃদ্ধি পেয়েছে আজ দিন শেষে। এর মধ্যে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল টপ গেইনের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, 5 কোটি 54 লাখ টাকার মতো লেনদেন হয়েছে দিন শেষে। এছাড়া এখন দেখে নিচ্ছি টপ লুজারে কারা ছিল দিন শেষে। টপ লুজার আমরা দেখে নিই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে যে কোম্পানিটি, সেটি হচ্ছে সোনারগাঁও টেক্সটাইল, 7.96% দর হারিয়েছে। এস আলম কোল রোল স্টিলস, এটি 7.05% দর হারিয়েছে, অবস্থান করছে দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে রয়েছে বাটাসু, 6.57% দর হারিয়েছে, অবস্থান করছে তৃতীয় অবস্থানে। বেক্সিমকো সুকুক বন্ড, এটি রয়েছে চতুর্থ অবস্থানে, 6.52% দর হারিয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, 5.74% দর হারিয়েছে আজ দিন শেষে। আমরা দেখে নিলাম টপ ট্রেড, গেইনার এবং লুজারের অবস্থান। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সাবেক ব্যবস্থাপনা পরিচালক KAM মাজিদুর রহমানের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। দর্শক, আমরা অপেক্ষা করছি যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা অন্যান্য খবরাখবর জানিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন জানিয়ে দিচ্ছি ট্রেজারি বন্ডের খবর। আজ 2 বছর মেয়াদে ট্রেজারি বন্ডে নিলাম অনুষ্ঠিত হবে। বন্ডের আকার 4,000 কোটি টাকা। এছাড়া 4,000 কোটি টাকার 5 বছর মেয়াদী ট্রেজারি বন্ডে নিলাম হবে 11ই মার্চ। অন্যদিকে 10 বছর মেয়াদী মোট 4,000 কোটি টাকার ট্রেজারি বন্ডে নিলাম হবে আসছে 18ই মার্চ। প্রতি মাসে ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয়। বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারী টি বন্ড কিনতে পারেন। সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায়। দর্শক, আমরা অপেক্ষা করছি যেহেতু অতিথির জন্য, এর পাশাপাশি আপনাদেরকে আমরা অন্যান্য তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা খাতভিত্তিক অবস্থান দেখে নিচ্ছি। ডিএসই লুজার আমরা দেখে নিয়েছি একটু আগে, আবারও জানিয়ে দিচ্ছি 5টি প্রতিষ্ঠানের নাম। এরপর আপনাদেরকে আজ ঢাকা শেয়ার বাজারে খাতভিত্তিক অবস্থান কেমন ছিল, ব্যাংকিং খাত, বিমা খাত, টেক্সটাইল খাত, তাদের অবস্থান কেমন ছিল সেটি জানিয়ে দিচ্ছি। ব্যাংকিং খাতের প্রথম অবস্থানে টপ ট্রেডে ছিল ব্র্যাক ব্যাংক, 1.14% দর হারিয়েছে। দ্বিতীয় অবস্থানে আইএফআইসি, 2.78% দর হারিয়েছে। মিডল্যান্ড ব্যাংক তৃতীয় অবস্থানে, এনআরবি ব্যাংক চতুর্থ অবস্থানে। পঞ্চম অবস্থানে রয়েছে সাউথ ইস্ট ব্যাংক, 1.12% বৃদ্ধি পেয়েছে। ব্যাংকিং খাতে টপ গেইনের মধ্যে রয়েছে SIBL অর্থাৎ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এটি 2% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে আল আরাফা ব্যাংক, তৃতীয় অবস্থানে এক্সিম ব্যাংক, চতুর্থ অবস্থানে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, পঞ্চম অবস্থানে রয়েছে সাউথ ইস্ট ব্যাংক।
দর্শক, আমরা অতিথির সাথে যুক্ত হতে পেরেছি। আমরা এখন অতিথির সাথে আলোচনা করব এখনই। আসসালামু আলাইকুম মাজেদুর ভাই। মাজেদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা অপেক্ষা করছি, সংযোগে কিছুটা সমস্যা হচ্ছে। আমরা আবারও চেষ্টা করব কানেক্ট হওয়ার জন্য। এর পাশাপাশি আমরা অন্যান্য তথ্যগুলো আবার জানিয়ে দিচ্ছি। ব্যাংকিং খাত আমরা দেখে নিয়েছি, ব্যাংকিং খাতের টপ রেট, গেইনার, লুজার দেখে নিয়েছি। এখন আমরা অন্যান্য খাত দেখে নিচ্ছি, অপেক্ষা করছি। দর্শক, এখন আমরা তথ্য প্রযুক্তি খাত দেখে নিব। তথ্য প্রযুক্তি খাতে টপ রেটে কারা ছিল সেটা প্রথমে দেখে নিচ্ছি। তথ্য প্রযুক্তি খাতে আজ দেখা যাচ্ছে টপ রেটেও 5টি প্রতিষ্ঠানই দর হারিয়েছে। এরকম চিত্র সচরাচর দেখা যায় না, অর্থাৎ আইটি খাতে আজ নিম্নমুখী প্রবণতা ছিল। তথ্য প্রযুক্তি খাতে টপ রেটে প্রথম অবস্থানে ছিল অগ্নি সিস্টেম, এডিয়ান টেলিকম দ্বিতীয় অবস্থানে, বিডি কম্পিউটার তৃতীয় অবস্থানে, ই জেনারেশন চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে জেনেক্স ইনফোসিস লিমিটেড। এবং আমরা দেখতে পাচ্ছি অগ্নি সিস্টেম 1.45% দর হারিয়েছে, এডিয়ান টেল 1.15, বিডি কম 1.98, ই জেনারেশন 1.24 এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড 1.12% দর হারিয়েছে। যেহেতু তথ্য প্রযুক্তি খাতে খুব বেশি কোম্পানির তালিকাভুক্তি নেই, সেক্ষেত্রে টপ গেনের কয়টি কোম্পানি রয়েছে সেটা নিয়ে সংশয় রয়েছে। সেই জন্য আমরা মাত্র 2টি কোম্পানিকে দেখতে পাচ্ছি। যেহেতু বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে তথ্য প্রযুক্তি খাতে, আমরা টপ লুজারটা দেখে নিচ্ছি। টপ লুজারে ইনটেক, বিডিকম, অগ্নি সিস্টেম, আমরাটেক, ই জেনারেশন রয়েছে টপ লুজারে। দর্শক, আমরা শেষবারের মতো অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি। আসসালামু আলাইকুম মাজেদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। সরি, আমার একটু বাইরে আছি বলে আমার কানেকশন একটু সমস্যা হচ্ছে। ইটস ওকে মাজেদ ভাই, আমরা যেহেতু অবশেষে যুক্ত হতে পেরেছি, তাহলে প্রথমে আমি আপনাকে যে প্রশ্নটি করতে যাচ্ছি, পুঁজিবাজারে অব্যাহত দরপতন হচ্ছে কেন? 5 কার্যদিবস নিম্নমুখী, মানি মার্কেটে কিন্তু রেট কমেছে। আপনি জানেন ট্রেজারি বিল বন্ডে প্রায় 1.5%-এরও বেশি রেট কমেছে, তারপরও পুঁজিবাজার মুখী হচ্ছে না কেন? দরপতন হচ্ছে কেন? আপনার কি মনে হয়? এটা একটা ডিমান্ড সাপ্লাই এর প্রশ্ন। আমার কাছে যেটা মনে হয় যে এই সময়টা, বছরের এই সময়টা তো এমনি একটু কম থাকে। তাছাড়া ওভারঅল ইকোনমিক কন্ডিশনের কথা যদি আমরা চিন্তা করি, এখন আপনার ফিক্সড ইনকাম সিকিউরিটিজ এর দিকে মানুষের একটু নজরটা বেশি আছে। সবকিছু মিলে আপনার ক্যাপিটাল মার্কেটে যে পরিমাণ বিনিয়োগটা হওয়ার কথা, তার সাথে যদি আমরা ফরেন ইনভেস্টরদের পোর্শনটাও ধরি, সবকিছু মিলে একদিকে যেমন আপনার নতুন সাপ্লাইয়ের অভাব আছে, তেমনি একটু মার্কেটে যে সাধারণত যখন লিকুইডিটিটা ভালো থাকে তখনই পুঁজিবাজারের দিকে ঝোঁকটা থাকে, সেই জায়গাটাই একটু ঘাটতি দেখতে পাচ্ছি এখন। জি, আপনি সাপ্লাইয়ের কথা বলছেন, লিকুইডিটির কথা বলছেন, আমি বুঝতে পারছি যে আপনি হয়তো বা আইপিওর কথাও বলছেন। সেক্ষেত্রে অনেকে বলে থাকে যে আসলে সংস্কার না করে এই মুহূর্তে কোনো আইপিও আসা উচিত না। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, অনেকেরই মতামত। আপনার মতে, আপনি যেহেতু টাস্কফোর্সের সদস্য, প্রথমে আপনার কাছে আমার প্রশ্ন, আইপিও রিলেটেড কোনো সংস্কার কি আসতে যাচ্ছে? আপনার কাছে কি এই রিলেটেড কোনো নিউজ আছে? আর এই মুহূর্তে আইপিও আসা উচিত কিনা? আইপিওর উপরে বেশ ভালো কিছু সংস্কার আসবে, কিন্তু আসলে সংস্কার ছাড়া যে মানে আমাদের অপারেশন চলবে না, নর্মাল অপারেশন, এইটা আমি বিশ্বাস করি না। এটা হওয়া উচিত, এটা চলতেই থাকুক। এটা সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস। তো সেই হিসাবে কিছু কিছু ভালো ভালো প্রস্তাব আছে, আমরা বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো প্রস্তাব পেয়েছি, আমাদেরও কিছু সাজেশন আছে। সেগুলো আস্তে আস্তে এগুলো ইমপ্লিমেন্ট হতে হতে তো অনেক সময় লাগবে। তো সেই পর্যন্ত তো আমাদের বসে থাকার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় যে গভর্নেন্সটাই হলো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি ভালো গভর্নেন্স হয়, একটা কোম্পানির যদি ভালো রেভিনিউ থাকে, ভালো অডিট হয়, ভালো ম্যানেজমেন্ট থাকে, তার এই মুহূর্তে ডিলে করার কোনো কারণ আমি জি মাজেদ ভাই, আপনি বলছিলেন যে ভালো ভালো কিছু সুপারিশ এসছে, ভালো ভালো প্রস্তাবনা এসছে, আমাদের সাথে কি একটু শেয়ার করা যাবে? যেহেতু আসলে এটা আমাদের মাধ্যমেই অনেকের মতামত নিয়ে আসে, যদি আপনি ডাইরেক্টলি না হয় ইনডাইরেক্টলিও যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন।
হ্যাঁ, একদম আলোচনার পর্যায়ে আছে। তো সেগুলোর ভেতরে আছে, যেমন ধরেন আপনার প্রাইসিংটা নিয়ে, মানে যে আমাদের বুক বিল্ডিং মেথড আছে, ফিক্সড প্রাইস মেথড আছে, সেখানে বেশ কিছু ভালো সাজেশন আছে। আবার এট দ্য সেম টাইম যে আপনার যেমন একটা বিষয়ে দেখা গেছে যে আপনার একটা কোম্পানি লিকুইডিটি কমপক্ষে 10% মানে মার্কেটে থাকা উচিত, সেটা ছিল না, সেটাকে আপনার ওয়েভ করা হয়েছিল। এইটা একটা বিষয় হয়তো আমরা সংশোধন করতে পারবো। তারপরে সবচেয়ে বড় কথা হলো যে আপনার একটা কোম্পানি যখন আসে তখন তার ফাইন্যান্সিয়ালস গুলো যেভাবে সাবমিট করে তার ভেতরে অথেন্টিসিটি এবং মানে সেটার ভেতরে কতটুকু সত্যতা আছে সেটা যাচাই করার জন্য যে প্রসেসটা, সেই প্রসেসগুলো আমরা দেখব। আর আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার যে শেয়ারের কতটুকু কাকে দেওয়া হবে, কতটুকু ব্রোকার পাবে, কতটুকু জেনারেল ইনভেস্টার্স পাবে, কতটুকু সাধারণ বিনিয়োগকারীরা পাবে, এই বিষয়গুলো একটু আবার নতুন করে আমাদের ভাবতে হচ্ছে। জি, অবশ্যই ভালো ভালো প্রস্তাব এবং ভালো ভালো বিষয় আলোচনা করছেন। আমি আর একটু ক্লিয়ার হতে যাচ্ছি। আপনি যেটা বললেন যে যে কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে মিনিমাম 10% যে কোনো পরিস্থিতিতে পুঁজিবাজারে থাকতে হবে, মানে উদ্যোক্তা পরিচালক যারা রয়েছে তাদের 10% হোল্ডিং থাকতে হবে, নাকি ওই কোম্পানি 10% হোল্ডিং থাকতে হবে? একটু যদি না, ক্লিয়ার করতেন। মানে একটা কোম্পানির টোটাল পেড আপ ক্যাপিটাল কমপক্ষে 10% মার্কেটে থাকা উচিত। তা না হলে ও পরে যেটা আচ্ছা, হয় যে বাজারে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি হতে পারে। জি জি, ক্লিয়ার হওয়া গেল। সেক্ষেত্রে 10% কিন্তু ভালো অ্যামাউন্ট। যদি আমরা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখি, আমাদের পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কিছু কোম্পানি আছে, তাদের 10%ও কিন্তু অনেক কিছু। সেই ক্ষেত্রে আপনারা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসার জন্য কোনো প্রচেষ্টা নিয়ে কিছু আছে কিনা, অথবা আলোচনা হচ্ছে কিনা? আসলে প্রচেষ্টার জায়গাটুকু আমি বলবো যে এটা তো অ্যাকচুয়ালি রেগুলেটরের কাজ না, জি জি এটা কিন্তু মার্কেটের কাজ। এখানে জি যারা মার্কেট ইন্টারমিডিয়ারিজ আছে তাদেরকেই এই জায়গাটায় আসতে হবে। রেগুলেটর হয়তো তাদেরকে সাপোর্ট দিবে, জি পলিসি সাপোর্ট প্রয়োজন হলে পলিসি সাপোর্ট আসবে। জি। আপনার মধ্যে কি যারা ইন্টারমিডিয়ারিস, অথবা আমি যদি বলি যে মার্চেন্ট ব্যাংক, অথবা আরও অন্যান্য আছে, আপনার মিউচুয়াল ফান্ড আছে, ব্রোকারেজ হাউস আছে, সবাইকে এবং ট্র্যাক হোল্ডার আছে, সবাইকে তাদের কাজগুলো দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছে? যদি সেটা সঠিকভাবে হতো তাহলে তো পুঁজিবাজারে এই বেহাল দশা হতো না। সরি টু সে। এই বিচার আমি করতে পারবো না, তবে একটা আপনি আগে জিনিস ডিএসসির একজন ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, সেই হিসেবে অভিজ্ঞতার প্রেক্ষিতে আপনি যদি একটু মূল্যায়ন করতেন আর আমার যে মূল্যায়নে এটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত। আমি বলবো যে এটা একটা ওভার ক্রাউডেড মার্কেট আপনার ইন টার্মস অফ ইন্টারমিডিয়ারিজ বলছি। যে আচ্ছা আপনার দেখেন, আপনার এতগুলো মার্চেন্ট ব্যাংক আছে বা এতগুলো এএমসি আছে, জি তাদের কতজন আপনার প্রপারলি কাজ করে, তো সেখানে আমাদের একটু নজর দিতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে, এবং মার্কেটকে প্রমোট করার দায়িত্ব তো মূলত তাদের। জি জি, অবশ্যই। এক্ষেত্রে আমি আসি, টাস্কফোর্সে যে স্বল্পমেয়াদী দুটি সুপারিশ দেওয়া হয়েছে মিউচুয়াল ফান্ড এবং মার্জিন লোন নিয়ে, সেই বিষয়ে মতামত নেওয়ার কথা ছিল, এবং আমি যতটুকু জানতাম 2 সপ্তাহ মতামত নেওয়ার পর খুব দ্রুতই যেন এই সুপারিশগুলো বাস্তবায়ন হয় সেটার প্রচেষ্টা করা হবে। আমরা কি খুব দ্রুত আশা করতে পারি যে ঈদের আগেই হয়তো বা মানে কিছু কিছু সুপারিশ বাস্তবায়ন হতে পারে? কোনো ডেডলাইন আছে কি আপনার জানা মতে? দুটি, ওই যে এইটা তো মিউচুয়াল ফান্ড, এখনো মার্জিন লোন। হ্যাঁ, এটা এখন পাবলিক ওপিনিয়নের জন্য গেছে। পাবলিক ওপিনিয়নের পরে আপনার বেসেকে যখন এটা আপনার চলছে আর বিশ্লেষণ হবে, হয়তো নতুন কিছু আরো আসতে পারে। আমাদের তরফ থেকেও আমরা দেখেছি যে আরেকটু হয়তো দুই একটা জায়গায় আরেকটু সংশোধন করা যেতে জি পারে। তো সেইগুলো করলে হয়তো ঈদের আগে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে, হয়তো ঈদের পর পরের জি সময়টাই উপযুক্ত। জি, মাজেদ ভাই, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে। বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য, পুঁজিবাজারে গতিশীলতা ফিরিয়ে আনার জন্য একটি পদক্ষেপ যদি নিতে হয়, সেটি কি হতে পারে? সর্বপ্রথম হলো প্রত্যেকটা কোম্পানি গভর্নেন্স, এবং গভর্নেন্সের জায়গায় আপনার মানে তাদের অ্যাকাউন্টেবিলিটি প্রশ্নটা যেটা আসে, যে আপনার সঠিক অ্যাকাউন্ট, সঠিক পরিচালনা, এবং এট দ্য সেম টাইম আপনার ডিভিডেন্ড দেওয়া, এই 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 কালচারটা অবশ্যই ফিরিয়ে আনতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক
KAM মাজেদুর রহমানের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। কোনো আমদানিকারক যদি নির্ধারিত সময়ে বন্দর থেকে পণ্য খালাস না করেন তবে তাকে 3 গুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত নিত্যপণ্যের আমদানি হয়েছে, সরবরাহে কোনো ঘাটতি নেই। বাজারে ভোজ্য তেলের কিছুটা সংকট থাকলেও শাকসবজির দাম বাড়েনি বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা। সচিবালয়ে এক চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পোর্টে 3 গুণ করা হয়েছে, আপনার পোর্ট র্যাঙ্ক 3 গুণ, যাতে কেউ ওখানে স্টোর করতে না পারে, এবং যেটা এফেক্টটা অত্যন্ত কার্যকর হয়েছে। পোর্টের নামলে 3 ডেজ, 3 দিন ফ্রি ডে, 3 দিন ফ্রি ডেজ, 3 দিনের পরে 4th ডে দে হ্যাভ টু টেক, না নেয় প্রতিদিন $48। রমজানে বাজার স্থিতিশীল রাখতে বেশ কিছু পণ্যের উপর ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। তালিকায় থাকা পণ্যগুলোর মধ্যে আছে সরিষার তেল, আটা, ময়দা, ডাল, LP গ্যাস, বিস্কুট, লবণ ও গরম মশলা। এসব পণ্যে উৎপাদন পর্যায়ে এবং কিছু পণ্যে ব্যবসায়ী পর্যায়ে এ ছাড় দেওয়া হয়েছে। NBR-এর প্রজ্ঞাপন অনুযায়ী রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, ক্যানোলা অয়েল উৎপাদন পর্যায়ে 2025 সালের 30 জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকবে। সরিষার তেলের উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি থাকবে, যার কোনো সময়সীমা দেয়া হয়নি। শর্ত সাপেক্ষে LP গ্যাস ও প্রাকৃতিক গ্যাসেও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। যারা নিজেরা আমদানি করে নিজেরাই ভোক্তার কাছে বিক্রি করেন তারা ভ্যাট অব্যাহতি সুবিধা পাবে না। পণ্যগুলোতে ভ্যাট সুবিধা পেতে বেশ কিছু শর্ত মানতে হবে প্রতিষ্ঠানগুলোকে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADPর আকার আরও কমালো। এবার কমেছে 49,000 কোটি টাকা। ফলে সংশোধিত ADPর আকার দাঁড়ালো 2,16,000 কোটি টাকা। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদে NEC সভায় সংশোধিত ADP পাস হয়। ঢাকার শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে NEC সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সংশোধিত ADPতে প্রকল্পের সংখ্যা 1,437। এর আগে কখনো ADP এতটা কাটছাট করা হয়নি। আগের অর্থবছরে 2,65,000 কোটি টাকার ADP নেওয়া হয়েছিল। নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে 3 দিনের আন্তর্জাতিক ট্রেড ফেয়ারের আয়োজন করেছে উইমেন এন্টারপ্রেনিয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব। আগামী 6 মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত রাজধানী গুলশান শুটিং ক্লাবে চলবে মেলা। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি নাসরিন ফাতেমা আওয়াল। তিনি জানান, নারী উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করার মাধ্যমে পণ্য ও সেবা প্রদর্শন করার সুযোগ সৃষ্টি করবে এই মেলা। এতে ইরান সহ সার্কভুক্ত বিভিন্ন দেশের নারী উদ্যোক্তারা অংশ নেবে। মেলায় অংশ নিচ্ছে 65টি স্টল। এতে নতুন গ্রাহক ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের পথ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা। অনেকগুলো দেশ থেকে আমাকে মেইল পাঠিয়েছে যে তারা আসতে ইচ্ছুক, কিন্তু যাই হোক আমাদের দেশ মনে হয় এখনও সেভাবে আমরা তৈরি হইনি। নারীদেরকে এখন সবসময় শুনতে হয় সন্ধ্যার পরে বেরোবেন না, সন্ধ্যার পরে যেন কেউ বাইরে না যায়, ঘর বাড়ি তালা রাখবেন, কেউ আসলে দরজা খুলবেন না। এটা কিন্তু নারীদের জন্য এগিয়ে যাওয়ার জন্য একটা বিরাট বাধা। তো আমি আশা করব আপনাদের মাধ্যমেই যে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা খুব জলদি শীঘ্রই যেন ঠিক হয়ে আসে। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসে সাংবাদিকদের এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এখন কানাডা ও মেক্সিকোর সাথে সমঝোতা করার আর কোনো সুযোগ নেই। একই সঙ্গে শিগগিরই চীনের পণ্যেও 10% অতিরিক্ত কর আরোপ করা হবে বলেও হুঁশিয়ারি করেন ট্রাম্প। তার এ ঘোষণার পর প্রতিবেশী দেশের সাথে বাণিজ্য যুদ্ধ আরও প্রকট হল। কানাডা এরই মধ্যে জানিয়েছে ট্রাম্পের করারোপ কার্যকরের বিষয়ে প্রস্তুত তারা। ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বড় দরপতন হয়েছে। দিনের শুরুতে ডাও জোন্সের সূচক পড়েছে 1.40%, S&P 500 সূচকের পতন হয়েছে 1.75%, আর নাসডাক সূচকের পতন হয়েছে 2.60%। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 587 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 37,197 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 49 পয়েন্ট কমে অবস্থান করছে 22,957 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের STI সূচক, এটি 12 পয়েন্ট কমে অবস্থান করছে 3,896 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,320 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 3 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 96 পয়েন্ট কমে অবস্থান করছে 72,989 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 3 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,191 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মে 2025 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $70.95, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.67 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $2,889, যা আগের দিনের চেয়ে $3.12 কম। বেড়েছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $31.69, যা আগের কার্যদিবসের তুলনায় $0.01 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 12,718 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 221 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অফ ট্রেডে মে 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 546.75 সেন্টস, যা গত দিনের চেয়ে 1.00 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। মে 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 64.22 সেন্টস, যা গত দিনের চেয়ে 1.29 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। মে 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 18.22 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.30 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মে 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 43.57 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.08 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 50 পয়সায়, বিক্রি করছে 122 টাকায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 150 টাকা 66 পয়সা এবং বিক্রয় মূল্য 159 টাকা 11 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 125 টাকা 67 পয়সা, বিক্রি হচ্ছে 133 টাকা 29 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 78 পয়সায় আর বিক্রি হচ্ছে 85 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 83 টাকা 70 পয়সায়, বিক্রি করছে 85 টাকা 95 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 32 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 48 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 29 পয়সা এবং বিক্রয় মূল্য 32 টাকা 92 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 27 টাকা 3 পয়সায় এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 27 টাকা 79 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টা 30 আবারও ফিরে আসব 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শে সঙ্গেই থাকুন।